सबको पता है अच्छे ओवर एक्टिंग कर रहा है, ओवर एक्टिंग के लिए पेसर्स पैसा काटेंगे, अभी टीम में जगह पक्का है इसलिए इतना बातें चल रहा है। শান্ত লিটনরা ঠিক এভাবেই মোহাম্মদ রিজওয়ানের অভিনয়ের জবাব দিলেন। অভিনয় করে সময় নষ্ট করা রিজওয়ানের জন্য নতুন কিছু না, সিলেট টেস্টেও একই ঘটনা, তাই তো বিরক্ত লিটন। এ সময় তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের মতো ঘটনা ঘটে। আম্পায়ার এসে পরিস্থিতি শান্ত করেন। লিটন বলতে থাকেন, সবাই জানে ওভার অ্যাক্টিং চলছে। দিনব্যাপী বাংলাদেশের দাপটের পর রিজওয়ান সালমানের লড়াকু ব্যাটিংয়ে সিলেট টেস্ট জমে ওঠে। পাকিস্তানের সামনে 437 রানের বিশাল লক্ষ্য, তার উপর চতুর্থ দিনের শুরু থেকেই টাইগার বোলারদের দাপট। পাকিস্তানিরা যখন প্রতিরোধ গড়ার স্বপ্নে বিভোর, তখন নাহিদ রানার গতির তাণ্ডব। রানার বলে দিশেহারা হয়ে পড়েন পাক ওপেনার আবদুল্লাহ ফজল। মেহেদী হাসান মিরাজ নেন চোখ ধাঁধানো এক ক্যাচ। সতীর্থরা রীতিমতো ছুটে গিয়ে বাহবা জানান মিরাজকে। বাংলাদেশ পায় প্রথম ব্রেক থ্রু। 28 বলে 6 রান করে ফিরে যান ফজল। পাকিস্তানের দলীয় 27 রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। দুর্দান্ত ক্যাচের পর বল হাতেও মেহেদী হাসান মিরাজের জাদু। পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। শেষ রক্ষা হয়নি তার, টিভি আম্পায়ারও দেন আউটের সিদ্ধান্ত। 21 রান করে মাঠ ছাড়েন আজান। 41 রানে গিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। দুই ওপেনারকে ফেরানোর পর পাক অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমকে চেপে ধরেন রানা মিরাজরা। চাপ সামাল দিয়ে বাবর আজম শান মাসুদরা এগিয়ে যেতে থাকেন। তখন বাধা হয়ে দাঁড়ান তাইজুল ইসলাম। উইকেটের পেছনে লিটন দুর্দান্ত ক্যাচে বিদায় ঘণ্টা বাজান বাবর আজমের। উল্লাসে ফেটে পড়েন লিটন তাইজুলরা। বাবর ফিরে যান 50 থেকে মাত্র 3 রান দূরে থাকতে। সৌদ শাকিলকে 2 অঙ্কের ঘরে পৌঁছাতে দেননি নাহিদ রানা। লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শাকিল। 154 রানে 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ। 50 হাঁকিয়ে সেঞ্চুরির দিকে হাঁটা শুরু করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, কিন্তু তখনই অবিশ্বাস্য এক ক্যাচ মাহমুদুল হাসান জয়ের। দারুণ ক্যাচে বাঁধ ভাঙা উল্লাস শুরু। জয়কে ঘিরে পাগলাটে উদযাপন সবার। বোলার তাইজুল ইসলামের অবদান যতটা, জয়ের অবদান কোনো অংশেই কম না। 71 রান করে মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক। 162 রানে তাদের 5 উইকেট তুলে উঠতে থাকে বাংলাদেশ। উঠতে থাকা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী। দুই প্রান্ত থেকে দুর্বার গতিতে রান তুলতে থাকেন তারা। রিজওয়ান সালমান দুইজনই 50 আদায় করে পাকিস্তানকে এগিয়ে নেন। দিনের খেলায় প্রথমবারের মতো চাপে পড়ে যায় বাংলাদেশ। দলকে চাপ থেকে মুক্তি দিয়ে সালমান আলীকে সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। আউট হয়ে মেজাজ হারান সালমান। ডাগ আউটে ফেরার পথে বিজ্ঞাপনের ব্যানারে ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন। সালমান 71 রানে ফিরে গেলে 296 রানে 6 উইকেট হারায় পাকিস্তান। এরপর হাসান আলীকে ফিরিয়ে তাইজুল তোলেন তার 4র্থ উইকেট। যাত্রার শুরু থেকেই ছিল লড়াকু মানসিকতা। সম্ভাবনা দেখিয়েছে বারবার, প্রশংসা কুড়িয়েছে বহুবার, কিন্তু এবার যেন গল্পটা অন্যরকম। কারণ এই দলটা শুধু প্রতিদ্বন্দ্বিতাই করছে না, ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিচ্ছে। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন 2 জন শিল্পী, মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস। শুধু কি তারাই না, নাহিদ রানা কিংবা স্পিনাররাও কম যান না। সাবেক ক্রিকেটার, প্রেসিডেন্ট এবং ধারাভাষ্যকার রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেন মুশফিকের কথা। 39 বছর বয়সে এসে কি অনবদ্য ব্যাটিংটাই না করলেন। এটি তার 14তম টেস্ট সেঞ্চুরি। টপ ও লেট মিডল অর্ডারের মধ্যে তিনি চমৎকার সেতু হিসেবে কাজ করেছেন। বল শরীরের কাছাকাছি আসতে দিয়ে অত্যন্ত শান্ত মাথায় তিনি খেলেছেন। তার মতে পাকিস্তানের বোলিং আক্রমণও মুশফিককে খুব একটা অস্বস্তিতে ফেলতে পারেনি। 125 থেকে 132 কিলোমিটার গতির বলগুলো তিনি চিরচেনা ছন্দেই খেলেছেন। মুশফিকের রক্ষণভাগ এতটাই মজবুত যে বলের প্রাথমিক সুইং কিংবা মুভমেন্ট শেষ হওয়ার পর তিনি স্বাচ্ছন্দ্যে রান তুলেছেন। ক্রিজে টিকে থাকার এই তাড়না ওনার ব্যাটিংয়ে স্বভাবসুলভ।
রমিজ রাজা লিটনের ব্যাটিং বিশ্লেষণ করতে গিয়ে বলেন, লিটন কি নান্দনিক ব্যাটিংটাই না করেন, মনে হয় তার কাছে বল খেলার জন্য বাড়তি সময় থাকে, যেন সবকিছু স্লো মোশনে ঘটছে। চমৎকার সব শট খেলে তিনি ইনিংসে গতি এনে দিয়েছেন এবং মুশফিকের সাথে তার জুটি মূলত পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরাও ভালো অবদান রেখেছেন। রমিজ রাজার ইউটিউবে করা ওই আলোচনায় উঠে এসেছে টেলেন্ডারদের চেষ্টা প্রচেষ্টা, নাহিদ রানার ভয়ঙ্কর ব্যাপারটা, এমনকি দুজন স্পিনার অর্থাৎ মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, যারা বাংলাদেশ ক্রিকেটে মাইল ফলক স্পর্শ করা ক্রিকেটার, তারাও বল হাতে কিংবা ব্যাট হাতে কম যান না। সবশেষ বাংলাদেশের সামগ্রিক পারফরমেন্স নিয়েও প্রশংসা করেন রমিজ। তার ভাষায় এই টেস্ট সিরিজে বাংলাদেশ চমৎকার ক্রিকেট খেলেছে, ব্যাটিংয়ে আরও কিছুটা উন্নতির জায়গা থাকলেও বিদেশের মাটিতে বাংলাদেশ এখন আর সহজভাবে হেরে যাওয়ার মতো দল নয়, কারণ তাদের বর্তমান বোলিং আক্রমণ প্রায় বিশ্বমানের। ওভারসিজ কন্ডিশনে ব্যাটিংটা আরেকটু ভালো করতে পারলে তারা শীর্ষ সারির দল হয়ে উঠবে। এই মুহূর্তে পৃথিবীর সেরা উইকেট কিপার ব্যাটারকে, নামটা লিটন দাস। 3 ফরম্যাট মিলিয়ে লিটনকে আপনি পৃথিবীর সেরা উইকেট কিপার ব্যাটার বলতেই পারেন। লিটন যেই ছন্দে রয়েছেন, পাকিস্তান টেস্টে লিটন দাস দুর্দান্ত ব্যাটিং করেছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন ইতোমধ্যেই। প্রথম ইনিংসে 126 রান, দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য 69 রান। যদিও লিটন দাস যেভাবে আউট হয়েছেন, তিনি চাইলেই এই ইনিংসটাকেও সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন লিটন দাস। বাংলাদেশ দল যখনই বিপদে পড়ে, ক্রাইসিস ম্যান হিসেবে লিটনই যেন আবির্ভূত হন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে, বাংলাদেশি উইকেট কিপার ব্যাটারদের মধ্যে একই টেস্টে সেঞ্চুরি এবং 50 রয়েছে এমন ব্যাটার কিংবা এমন উইকেট কিপার ব্যাটার লিটন ছাড়া আর একজনও নেই। লিটন এমন কীর্তি করেছেন তিনবারই বাংলাদেশ দল যখন খাদের কিনারে ছিল, বাংলাদেশ দল যখন বিপর্যয়ে ছিল। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে 50 হাঁকিয়েছিলেন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও 141 রানের ইনিংস ছিল প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে তিনি 50 হাঁকিয়েছিলেন, সেটি 2022 সালে। এবং 2026 সালে 4 বছর পর যখন বাংলাদেশ দল আবারও বিপর্যয়ে পড়েছিল, বাংলাদেশ দল যখন 110 রানে 5 কিংবা 6টি উইকেট হারিয়ে ফেলেছিল, সেখান থেকে যেভাবে টেলেন্ডার ব্যাটারদের নিয়ে লিটন দাস বাংলাদেশের ইনিংসটাকে মেরামত করেছেন, যেভাবে সেঞ্চুরি হাঁকিয়েছেন, সেটি গোটা বিশ্বের প্রতিটি ক্রিকেট প্রেমীকেই আসলে মুগ্ধ করেছে, বিমুগ্ধ করেছে। লিটন দাস এই মুহূর্তে গোটা বিশ্বের সেরা উইকেট কিপার ব্যাটার। লিটন দাস অ্যালেক্স ক্যারিদের কাতারে রয়েছেন, লিটন দাস ঋষভ পান্তের কাতারে রয়েছেন। 2022 সালে পান্ত এবং লিটন দাসের মধ্যে একটা কম্প্যারিজন ছিল। সর্বোচ্চ রান সংগ্রাহককে ওই বছরে আসলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ঋষভ পান্ত খানিকটা এগিয়ে ছিলেন, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় লিটন দাস খানিকটা পিছিয়ে ছিলেন। তবে এভারেজ কিংবা ইম্প্যাক্টফুল ইনিংসের বিবেচনা করলে তখন কিন্তু তিনি ঋষভ পান্তের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন। অ্যালেক্স ক্যারিকে হয়তো বা টেস্টে অনেকেই এগিয়ে রাখতে পারেন, তবে লিটনকে ওভারঅল ওয়ানডে কিংবা টি20 বিবেচনায় লিটন দাসই 3 ফরম্যাট মিলিয়ে গোটা পৃথিবীর সেরা উইকেট কিপার ব্যাটার, এমনটা যদি আপনি স্ট্যাটিক্যালি চিন্তা করেন তবুও কিন্তু আসলে ভুল বলা হবে না। লিটন দাস বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে পরিণত ব্যাটারদেরও একজন। তিনি দলের বিপর্যয়ে যেমন ব্যাট হাতে ভূমিকা রাখছেন, তিনি একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছেন টি20তে, এবং টেস্ট ফরম্যাটে লিটনের এই মুহূর্তে বিকল্প বাংলাদেশ দলেই নেই। মুশফিকুর রহিম যখন টেস্টের গ্লাভসটা ছেড়েছিলেন, লিটন সেটি গ্রহণ করেছিলেন এবং তাকে আর পেছনে ফিরে তাকাতেই হয়নি। মূলত তিনি ওয়ানডেতে দল থেকে বাদ পড়েছেন, তবে টেস্টে কিন্তু তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন, বেশ লম্বা সময় ধরে পারফর্ম করছেন। টি20তে শেষ 2-3 বছরে বাংলাদেশের সেরা পারফর্মারদের একজন লিটন দাস। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সব সংখ্যা জয় করে 26 জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছে ফরওয়ার্ড নেইমার জুনিয়র। নিশ্চিতভাবে বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ইনজুরিতে গত 3 বছর সিংহভাগ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। 2023 সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে সবশেষ ম্যাচ খেলে নেইমারের বিশ্বকাপ দলে থাকা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সুস্থ হয়ে গত কয়েক ম্যাচে সান্তোসের হয়ে ভালো পারফর্ম করায় বিশ্বকাপ দলে জায়গা পেলেন ব্রাজিলের এই পোস্টার বয়। ব্রাজিল দলের বাকি সদস্যরা হলেন অ্যালিসন, এডারসন, ওয়েভারটন, অ্যালেক্সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, রজার ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনি ওয়েসলি, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা, আন্দ্রিক মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস এনরিকে, ম্যাথুস কুনিয়া, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়াস জুনিয়র।
আমরা সারা বছর ধরে নেইমারকে মূল্যায়ন করেছি এবং দেখেছি যে শেষ মুহূর্তে সে ধারাবাহিকভাবে খেলছে এবং তার শারীরিক অবস্থার উন্নতি করেছে। তার খেলা না খেলা, বেঞ্চে থাকার বা মাঠে নামার সম্ভাবনা সবই রয়েছে। আমরা বিশ্বাস করি সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অন্য 25 জন খেলোয়াড়ের মতোই তারও একই ভূমিকা এবং একই দায়িত্ব থাকবে।